শুনছেন কহ গল্প। আজ শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প আহ্বান। দেশের ঘর বাড়ি নেই অনেক দিন থেকেই। পৈতৃক বাড়ি যা ছিল ভেঙে চুরে ভিটেতে জঙ্গল গজিয়েছে। এই অবস্থায় একদিন গিয়েছি দেশে কিসের একটা ছুটিতে। গ্রামের চক্রবর্তী মশাই বাবার পুরাতন বন্ধু আমায় দেখে খুব খুশি হলেন। বললেন, কতকাল পরে বাবা মনে পড়ল দেশের কথা। প্রণাম করে পায়ের ধুলো নিলাম। বললেন, এসো এসো, বেঁচে থাকো, দীর্ঘজীবী হও, বাড়িঘর করবে না? আগে সামান্য মাইনে পাই, তাতে কি? গ্রামের ছেলে গ্রামে বাস করবে, এতে আর সামান্য মাইনে বেশি মাইনে কি? আমি ঘর বাস দিচ্ছি, চালাঘর তুলে ফেলো, মাঝে মাঝে যাতায়াত করো। আহা, নরেশের ছেলে, দেখেও সুখ, কদিনই বা আছি, বাস করো গায়ে। আরো অনেকে এসে ধরলে অন্তত ঘরের ঘর একটা উঠাতে হবে। অনেকদিন পরে গ্রামে এসে লাগছে ভালোই। যাদের বাল্যকালে ছোট দেখে গিয়েছি তাদের আর চেনা যায় না। যাদের যুবক দেখে গিয়েছিলাম তারা হয়েছে বৃদ্ধ। বড় আমবাগানের মধ্য দিয়ে বাজারের দিকে যাচ্ছি। আম গাছের ছায়ায় একটি বৃদ্ধার চেহারা ভারতচন্দ্র বর্ণিত জড়তি বেশিনী অন্নপূর্ণার মতো। কোনো তফাৎ নেই। ডান হাতে নড়ি ঠুকঠুক করতে করতে বোধ হয় বাজারের দিকেই চলেছে, বগলে একটা ছোট থলে। বুড়িকে দেখেই আমি দাঁড়িয়ে গেলাম। এ ধরনের বুড়িকে দেখে আমার বড় মায়া হয়। নারী রূপের এক অপূর্ব পরিণতি। জিজ্ঞেস করলাম, কোথায় যাবে? বাজারে বাবা। বুড়ি আমায় ভালো না দেখতে পেয়ে কিংবা না চিনতে পেরে ডান হাত উঁচিয়ে তালু আড়ভাবে চোখের উপর ধরলে। বললে, কে বাবা তুমি? চেনলাম না তো। চিনবে না? বাড়ুজ্ঝে পাড়ার নরেশ বাড়ুজ্ঝের ছেলে। আমি অনেকদিন গায়ে আসিনি। তা হবে বাবা, আমি আগে তো এপার ওপার যেতাম আসতাম না। তিনি থাকতে অভাব ছিল না কোনো জিনিসের। গোলা ভরা ধান, গোয়াল পড়ার গরু। তোমাকে তো চিনতে পারলাম না বুড়ি। আমার তো তেনার নাম করতে নেই বাবা, করাতের কাজ করতেন। বলে সে জিজ্ঞাসু দৃষ্টিতে আমার দিকে চেয়ে থাকে, অর্থাৎ আমি চিনতে পেরেছি কিনা। কিন্তু আমার পক্ষে চেনা সম্ভব নয়। আমার বাল্যকালে কে এ গ্রামে করাতে কাজ করত তা আমার মনে থাকার কথা নয়। বললাম, তোমার ছেলে আছে? কেউ নেই বাবা, কেউ নেই। এক নাত জামাই আছে তো, সে মোরে ভাত দেয় না। ওই আমার নাতনিকে রেখে মোর মেয়ে মারা যায়। আমার বড্ড কষ্ট, ভাত জোটে না সব দিন। বাজারে যাচ্ছি, 3 পয়সার নুন কিনে আনবো, দুটো কটা চাল জোগাড় করেছি ও বেলা। বুড়িকে পকেট থেকে কিছু পয়সা বার করে দিলাম। ব্যাপারটা এখানেই চুকে যাবে ভেবেছিলাম, কিন্তু তা চুকল না। উপরন্তু এই বুড়িকে কেন্দ্র করে আমার জীবনে এক অদ্ভুত অভিজ্ঞতা শুরু হলো। নিজের জীবনে না ঘটলে বিশ্বাস করতাম না এমন ঘটনা। পরের দিন সকালে ঘুম ভেঙে উঠেছি, এমন সময় কালকার সেই বুড়ি লাঠি ঠুকঠুক করতে এসে হাজির উঠোনে। থাকি একগাতি খুড়োর বাড়ি। তিনি বললেন, ও হলো জমির করাতির স্ত্রী, অনেকদিন মরে গিয়েছে জমির, তোমাদের খুব ছেলেবেলায়। বুড়ি উঠোনে দাঁড়িয়ে ডাকল, ও বাবা। সে বোধ হয় চোখে একটু কম দেখে। ওই বয়সে সেটা অবশ্য তেমন আশ্চর্যই বা কি। বললাম, এই যে আমি এখানে। কাল পয়সা কটা পেয়ে ভাবলাম যাই দিনই বাউনপাড়ার দিকে, কে পয়সা দিলে চিনতেও পারলাম না। বিকেলবেলা চোখেও ঠাহর পাইনে। আমার খুড়মশাই বুড়িকে বুঝিয়ে দিলেন আমি কে।
সে উঠোনের কাঁঠালতলায় বসে আপন মনে খুব খানিকটা বকে উঠে গেল। তার যাবার সময় আরো দু একটা পয়সা দিলাম। পরদিন কলকাতা চলে গেলাম। ছুটি ফুরিয়ে গেল। আমার গাতি খুড়োকে কিছু টাকা দিয়ে এলাম আসবার সময়ে। আমার জন্য ছোটখাটো দেখে একটি খড়ের ঘর তুলে রাখবার জন্যে। কয়েক মাস পরে জ্যৈষ্ঠ মাসে গরমের ছুটিতে আমার সেই নতুন তৈরি খড়ের ঘরখানাতে এসে উঠলাম। কলকাতাতে কর্মব্যস্ত এই কর্মমাসের মধ্যে বুড়িকে একবারও মনে পড়েনি, বা এখানে এসেও মনে হঠাৎ হয়তো হতো না, যদি সে তার পরের দিনই সকালে আমার ঘরের নিচু দাওয়ায় এসে না বসে পড়ত। বললাম, কি বুড়ি, ভালো আছো? ময়লা ছেঁড়া কাপড়ের প্রান্ত থেকে গোটা কতক আম খুলে আমার সামনে মাটিতে রেখে বললে, আমার কি মরণ আছে রে বাবা? জিজ্ঞেস করলাম, ও আম কিসের? দন্তহীন মুখে একটু হাসবার চেষ্টা করে বললে, ওহ গোপাল আমার, তোর জন্যে নিয়ে আলাম। গাছের আম কটা বেশ মিষ্টি, খেয়ে দেখ এখন। আমি ওর সম্বোধনের নতুনত্বে কৌতুক অনুভব করলাম, কিন্তু কি জানি কেন বড় ভালো লাগলো। গ্রামে অনেক দিন থেকে আমার জন কেউ নেই। একটা ঘনিষ্ঠ আদরের সম্বোধন করার লোকের দেখা পাইনি বাল্যকালে মা পিসিমা মারা যাওয়ার পর থেকে। প্রতিবেশিনীদের মধ্যে অত বেশি বয়সের স্ত্রীলোক কেহ নেই যে আমাকে গোপাল বলে ডাকে। বুড়ি বললে, খাও কোথায় হে বাবা? খুড়োমশায়ের বাড়ি। বেশ যত্ন করে তো ওনারা। তা করে। দুধ পাচ্ছ ভালো? ঘুটি গোয়ালিনী দেয়, মন্দ না। ও বাবা, ওর দুধ অর্ধেক জল। দুধ খেতে পাচ্ছ না ভালো, সে বুঝেছি। পরদিন সকাল হয়েছে সবে, বুড়ি দেখি উঠোনে ডাকছে, ও গোপাল। বিছানা ছেড়ে উঠে বললাম, আরে এত সকালে কি মনে করে? হাতে কি? বৃদ্ধা হাতের নড়ি আমার দাওয়ায় গায়ে ঠেস দিয়ে রেখে বললে, এক ঘুঁটে দুধ আনলাম তোর জন্যে। সে কি, দুধ এত পেলে কোথায় এত সকালে? আমায় মা বলে ডাকে ওই হাজরা নেটার বউ। তার কেউ নেই। মোর চালা ঘরের পাশে ওর চালা ঘর। ওরে কাল রাত্রিরে বলে রেখে দিয়েছিলাম, বলি বউ, আমার গোপাল দুধ খেতে পায় না। সকালে চা না কি খায়, ওরে খুব ভোরে উঠে গায়ে দুয়ে দিতে হবে। তাই আজ কুকরে ডাকা ভোরে উঠে দেখি আমারে ডাকছে, মা ওঠো, তোমার গোপালের জন্য দুধ নিয়ে যাও। আচ্ছা কেন বলো তো তোমার এসব? ছি, না এসব ভালো না। এরকম আর কখনো এনো না। কত পয়সা দাম দিতে হবে বলো, কতটা দুধে? আমার গলার সুর একটু রুক্ষ হয়ে উঠেছিল হয়তো, কারণ মুসলমানের বাড়ির দুধ আমাদের গ্রামে চলে না। কে কোন দিক থেকে দেখে ফেলবে, এই ছিল আমার ভয়। কেন আবার এসব ঝঞ্ঝাট চোটে? বুড়ি আমার কণ্ঠস্বরের অপ্রত্যাশিত রূঢ়তায় যেন একটু ঘাবড়ে গেল। ভয়ে ভয়ে বললে, কেন বাবা, পয়সা কেন? পয়সা না তো তুমি দুধ পাবে কোথায়? ওই যে বললাম না বাবা, আমার মেয়ে বাড়ি থেকে। তা হোক, তুমি পয়সা নিয়ে যাও, সেও তো গরিব লোক। বুড়ি পয়সা নিয়ে চলে গেল বটে, কিন্তু সে যে বেশ দমে গিয়েছে তার কথাবার্তার ধরনে বেশ বুঝতে পারলাম। মনে একটু কষ্ট হলো বুড়ি চলে গেলে। পয়সা দিতে যাওয়া ঠিক হয়েছে কি? বুড়ির কিরকম হয়তো মনে পড়ে গিয়েছে আমার উপর। স্নেহের দান, এমন করা ঠিক হয়নি। বুড়ি কিন্তু এ অবহেলা গায়ে মাখল না আদৌ। প্রতিদিন সকাল হতে না হতে সে এসে জুটবে, ও গোপাল, এই দুটো কচি শশার জালি মোর গাছের, এই নাও, নুন দিয়ে খাও দিনি মোর সামনে। বুড়ি, তোমার চলে কিসে? নাচ জামাই দেবার কথা,
তা সে সব দিন দেয় না। ওই যারে মেয়ে বলি, ও বড্ড ভালো, লোকের ধান ভানে, তাই চাল পায়, আমারে দুটো না দিয়ে খায় না। একা থাকো, তাই একদিন মোর ঘরখানা না হয় দেখতে গেলে। ও মোর গোপাল, আমি নতুন খাজুরি পাতার চ্যাটাই বুনে রেখে দিয়ে এলাম তোমারে বসতি দেবার জন্যে। বাউনের ছেলে, মোদের এই ঢেউকোটা মাদুরে কি বসবে? তাই বলি একটা নতুন চ্যাটাই বুনে রাখি, যখন আসবে এখানেতেই বসবে। সেবার বুড়ির বাড়িতে আমার যাওয়া ঘটে উঠল না, ওর এত আগ্রহ সত্ত্বেও। নানা দিকে ব্যস্ত থাকি, তার উপর আছে সমবয়সী বন্ধু বান্ধবদের দাবি। অনেকদিন পরে গ্রামে এসেছি তো, যে কদিন গ্রামে থাকি বুড়ি রোজ সকালে একবার আসতে ভুলবে না। কিছু না কিছু আনবেই, কখনো পাকা আম, কখনো পাতি লেবু, কখনো এক ছড়া কাঁচকলা, কি এক ফালি কুমড়ো। দুয়ানা চারানা প্রায়ই দিই। একদিন একখানা কাপড় দিলাম, একটা জিনিস লক্ষ্য করে আসছি। বুড়ি কোনোদিন আমার কাছে কিছু মুখ ফুটে চায়নি, কখনো বলেনি পয়সা দাও কি অমুক দাও। বরং তার উল্টো, শুধু হাতে কখনো আসে না। একবার কলকাতা থেকে কয়েকটি বন্ধু গেলেন দেখা করতে, তাদের নিয়ে ঘরে বসে চা খাচ্ছি। স্টোভ ধরিয়ে ঘরেই চা নিজে করেছি। পল্লীগ্রামে এত সকালে কেউ উনুন ধরায়নি। বুড়ি লাঠি ঠুক করতে করতে এসে হাজির, বাইরে দাঁড়িয়ে ডাক দিল, ও মোর গোপাল। হঠাৎ আমার লজ্জা করতে লাগলো। কলকাতার বন্ধু বান্ধবদের সামনে ও আজ না এলেই পারত ছাই। ভালো বিপদ। ও মোর গোপাল, ঘরে আছিস নাকি? ঈষৎ বিরক্তির সুরেই উত্তর দিলাম, হ্যাঁ, কেন? এই এলাম, বলি যাই গোপালকে দেখে আসি একবার। বন্ধুদের মধ্যে একজন জিজ্ঞেস করলেন, ও কে হে? চাপা দেবার চেষ্টায় বললাম, ও এমনি গায়ের লোক। আর একজন বললে, তোমার ডাকনাম কি গোপাল নাকি হে গ্রামে? না, এই। বুড়ি বললে, কাল রাত্রিরে কি গরম পড়ল গোপাল, ঘুমোতে পেরিলি কাল? মুই চোখ বুঝিনি সারা রাত। বেশ করিনি, ভালো বিপদেই পড়া গেল যে সকালবেলা। আজ না এলে কি চলতো না বুড়ির? বন্ধুটি পুনরায় বললে, ও গোপাল বলছে কাকে হে? ইয়ে, হ্যাঁ, এ আমাকেই বলছে। কথা শেষ করে ঈষৎ হেসে মাথার দিকে দুটি আঙুল দেখিয়ে ইঙ্গিত করে বললাম, মাথাটা একটু। বন্ধুটি বললেন, ও। কথা অনুযায়ী কাজের সামঞ্জস্য রাখতে গিয়ে বুড়ির দিকে চেয়ে যেমন সুরে লোকের দুর্দান্ত পাগলকে সান্ত্বনা দেবার ও স্তব বাক্য প্রয়োগ করার চেষ্টা করে, তেমনি সুরে বলি, আজ যাও, বড্ড ব্যস্ত আছি, বুঝলে? কলকাতার বন্ধুরা সবই এসেছেন। হ্যাঁ, ফল সুবিধাজনক হলো না। বুড়ি একগাল হেসে বলল, আজ কি এনেছি বলো দেখি গোপাল? এই দেখো। এতক্ষণ টের পাইনি যে বুড়ি তার পেছন দিকে একটা ময়লা কাপড়ের পুটুলি লুকিয়ে রেখেছে। সেটি সামনের দিকে এনে খুলতে খুলতে বললে, সেই যে মেয়েটি মোরে মা বলে, সে দুটো চিঁড়ে কুটল। আমি বললাম, ও কি কুটছিস? ও বললে, কামিনী সুর ধানের ভালো চিঁড়ে, তোমার গোপালের জন্যে দুটি নিয়ে যেও এখন, কাল বেনবেলা। আমার মনটা বড্ড খুশি হলো। তা সেও আসছে, সেও তোমারে দেখতে চায়। বড্ড দুঃখিনী কাঙাল মেয়েটা, ধান ভেনে চিড়ে কুটে এরকম করে চালাচ্ছে। এক রামে রক্ষা নেই। বুড়ির কথা শেষ হতে না হতে দেখি একটি আধ ফর্সা মধ্যবয়সী স্ত্রীলোক অদূরে আমতলায় এদিকেই আসছে। আরও বিপদে পড়লাম এই জন্য যে ঠিক সেই সময় আমার গাঁতি খুড়োমশাইকেও
এদিকে আসতে দেখা গেল। সর্বনাশ! তার বাড়িতে আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা, আর তিনি যদি জানতে পারেন যে এদের হাতে তৈরি চিঁড়ে বা খাবার জিনিস আমি খাই, তাহলেই তো এ পাড়াগাঁয়ে হয়েছে। চিঁড়ে যে ওর আজই প্রথম এনেছে এ কথা কি তিনি বিশ্বাস করবেন? আজ দুধ কাল চিঁড়ে। রুক্ষ সুরেই বললাম, এখন যাও না, দেখছো না ব্যস্ত আছি। চিঁড়ে কটা নেবার একটু কিছু দাও বাবা। ওসব এখন নিয়ে যাও। হ্যাঁ, 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 পরে হবে, এখন যাও। বুড়ি একটু অবাক হয়ে বললে, তা চিঁড়ে কটা? খুড়োমশাই প্রায় এসে পড়েছেন দাওয়ার ধারে। হাত নেড়ে নেড়ে ফেলবার ভঙ্গিতে বুড়ির দিকে চেয়ে বলি, আহ, নিয়ে যাও না, ভালো জ্বালা। খুড়োমশাই বললেন, কি ওতে? কি বলছে জমিরের স্ত্রী? কিচ্ছু না, বিক্রি করতে এসেছে। যাও এখন। ভগবান জানেন, বুড়ি আমার কাছে চিঁড়ের বদলে পয়সা নিতে আসেনি। খুড়োমশাই বললেন, তোমার এখানে ওর বড্ড যাতায়াত। কথাটা চাপা দেবার জন্য বললাম, আমার এই বন্ধুরা একদিন মাছ ধরবার কথা বলেছিলেন, তা ভাদুড়িদের পুকুরে কি সুবিধে হবে? পুনরায় গ্রামে এলাম মাস ৫-৬ পরে, আশ্বিন মাসের শেষে। কয়েকদিন পরে ঘরে বসে আছি। বাইরের উঠোনে দাঁড়িয়ে কি ক্ষীণ নারী কণ্ঠে জিজ্ঞেস করলে, বাবু ঘরে আছেন গা? বাইরে এসে দেখি গত জ্যৈষ্ঠ মাসে যাকে বুড়ির সঙ্গে দেখেছিলাম সেই মধ্যবয়সী স্ত্রীলোকটি। আমায় দেখে সলজ্জভাবে মাথায় কাপড়টা আরেকটু টেনে দেবার চেষ্টা করে সে বললে, বাবু কবে এসেছেন? দিন ৫-৬ হলো। কেন? আমিও তাই শুনলাম। বলি, একবার যাই। আমার সেই মা পাঠিয়ে দিলে, বললে দেখে এসো গিয়ে। কে? ওই সেই বুড়ি, এখানে যিনি আসতো। তেনার বড্ড অসুখ, এবার বোধ হয় বাঁচবে না। গোপাল কবে আসবে, গোপাল কবে আসবে, অস্থির। আমারে রোজ শুধোয়। আমি বলি, তিনি কলকাতায় চাকরি করেন, সব সময় কি আসতে পারেন? কি মায়া আপনার উপর! আর জন্মে বোধ হয় পেটে ধরেল, এ জন্মে তাই এত টান। একবার দেখে আসুন গিয়ে, বড্ড খুশি হবে তাহলে। উদাসীনভাবে বললাম, ও। মন তখন অন্য চিন্তায় বিব্রত। এবার কাউন্সিল ইলেকশনে দুটি বন্ধুর পক্ষ থেকে ভোট সম্বন্ধে গ্রামে গ্রামে বেরিয়ে লোককে অনুরোধ করবার গরু ভাব নিয়ে এসেছে। কাল থেকেই বেরোতে হবে, ওদের মোটর আসবে। কিভাবে কি করা যায় সে কথাই চিন্তা করছিলাম। কোথায় কোন বুড়ি অসুখ হয়ে আসছে এসব দেখবার সময় অভাব। স্ত্রীলোকটি বললে, ওবেলা যাবেন বাবু? আচ্ছা, তা এখন ঠিক বলতে পারছি নে। স্ত্রীলোকটি অনুনয়ের সুরে বললে, একবার যাবেন বাবু ওবেলা, হয়তো বুড়ি বাঁচবে না। বিকেলের দিকে বেড়াতে যাবার পথে দেখতে গেলাম বুড়িকে। খুব উঁচু দাওয়া, সেকালের প্রণালীতে তৈরি পাঁচচালা ঘর। বুড়ির স্বামীর আমলে আমার জন্মগ্রহণের পূর্বে এ ঘর তৈরি হয়েছিল। তখন এদের অবস্থা যে ভালো ছিল এই প্রশস্ত পাঁচচালা ঘরখানাই তার নিদর্শন। কিন্তু ঘরখানার সংস্কার হয়নি অনেক দিন। খড় উড়ে পড়ছে চালা থেকে, দড়ি বাখারি ঝুলছে, মাটির দাওয়া নানা স্থানে ভেঙে পড়েছে, বাঁশের খুঁটি নড়বড় করছে। বুড়ি শুয়ে আছে একটা ছেঁড়া মাদুরের উপর, মাথায় তেলাচোটে মলিন বালিশ। বুড়ির সেই পাতানো মেয়েটি পাশে বসেছিল। আমায় দেখে বুড়িকে বললে, ও মা, কে এসেছো দেখো, ও মা। আমি গিয়ে কাছে দাঁড়াতেই বুড়ি চোখ মেলে আমার দিকে চাইলে। পরে আমাকে চিনিয়ে ধর্মর করে বিছানা ছেড়ে উঠবার চেষ্টা করতেই আমি বললাম, উঠো না, উঠো না, ওকে। বুড়ি আহ্লাদে আটখানা হয়ে বললে, ভালো আছো তো মোর গোপাল? বসতে দে গোপালকে, বসতে দে। বসবার দরকার নেই, ব্যস্ত হয়েও না, থাক।
ওখানে কেন দিচ্ছিস? গোপালের এই খাজুরের চটখানা পেতে দে। পরে ঠিক যেন আপনার মা কি পিসিমার মতো অনুযোগে সুরে বলতে লাগলো, তোর জন্যে খাজুরের চটাখানা এই কদিন আগে বুনে রেখেলাম, ওখানে পুরনো হয়ে ভেঙে যাচ্ছে। তুমি একদিনও এলে না গোপাল, অসুখ হয়েছে, তাও দেখতে আসো না। আমি বললাম, আচ্ছা, চুপ করে শুয়ে থাকো, ব্যস্ত হও না। ইতিমধ্যেই পাড়ার অনেক লোক এসে জড়ো হলো আমি এসেছি দেখে। কেউ কেউ বললে, বুড়ি কেবল আপনার কথা বলে বাবু, আপনাকে দেখবার বড্ড ইচ্ছে, বুড়ি বোধ হয় এবার বাঁচবে না। বুড়ির দুচোখ বেয়ে জল পড়ছে গড়িয়ে। আমায় বললে, গোপাল, যদি মরি আমার কাপনের কাপড় তুই কিনে দিস। পাশের লোককে জিজ্ঞেস করলাম, সে কি? জানেন না বাবু, মাটি দেবার সময় নতুন কাপড় কিনে পরিয়ে দিতে হয়। ও, বুঝেছি। আমাকে পেয়ে বুড়ি খুব খুশি হয়েছে। কত কি বলতে লাগলো, ওর নাজ্জামায় লোক কেমন খারাপ, এমন যে অসুখ একবার চক্ষু দিয়ে দেখেও যায় না। ঘর তার 10 বছর খড় পড়েনি চালে, পচে গেলে গিয়েছে পুরনো খড়। নাজ্জামাইকে বলেছিল, সে জবাব দিয়েছে, অত বড় হাতিঘর আমি ছাইতে পারবো না, পাশে একটা ছোট কুঁড়ে ঘরের মতো বেঁধে থাকো। বুড়ি চোখের জল মুছে বলে, তা থাকতে পারি হ্যাঁ বাবা, কি নোকের পরিবার আমি, আজই না হয় কপাল পুড়েছে, তাই বলে কুঁড়ে ঘরে থাকতে পারি মুই? সান্ত্বনা দেবার সুরে বললাম, কথা ঠিকই তো, বলো তুমি গোপাল। ঘাড় নেড়ে বলি, সত্যিই তো। আজও সে চালা ঘর, সেই ম্লান, সেই সন্ধ্যা, ছেঁড়া মাদুরে শোয়া বুড়িকে আমার মনে পড়ে। ছেদতলায় একটা শীর্ণ লাউ গাছ, পেছনে কয়েক ঝাড় বাঁশ, এক আধটা খেকি কুকুরের আওয়াজ পাড়ায়। শান্ত ছায়া নেমে এসেছে সামনের সারা উঠোনটাতে। কতগুলো মেয়ে পুরুষ দেখতে এসে দাওয়ায় ছ্যাঁচতলায় দাঁড়িয়ে আছে। আসবার সময় বুড়ির পাতানো মেয়েটির হাতে কিছু দিয়ে এলাম পথ্য ও ফলের জন্যে। হয়তো আর বেশি দিন বাঁচবে না, এই অসুখ থেকে উঠবে না। বুড়ি কিন্তু সে যাত্রা সেরে উঠল, দিব্যি সেরে উঠল। আমি কলকাতায় চলে যাবার আগে দু একবার আমার কাছে লাঠি ধরে গেল, বসে বসে আপনার মনে কত কি বকে, তারপর চলে আসে। বছর দুই কাটলো। এই 2 বছরের মধ্যে যখনই গিয়েছি গ্রামে, বুড়ি এসে বসে, কিছু না কিছু নিয়েই আসবেই। অসুখটা থেকে উঠে বড় দুর্বল হয়ে পড়েছিল, সেই দুর্বলতা ওর আর সারল না। আমি বলতাম, কেন আসো রোজ রোজ অত দূর থেকে? এই পাকা নোনাডা ভাবলাম গোপালেরে দিয়ে আসি। তা হোক, তুমি কষ্ট করে এসো না এরকম। তুই তো আমারে দেখতে যাবিনি কোনোদিন। সময় পেলেই যাব, এখন বাড়ি যাও। কখনো বুড়ি বলতো, ও গোপাল, তুই বিয়ে করলি নে কেন? মেয়ে পাওয়া যায় না, তাছাড়া বয়স হয়ে গিয়েছে। কিচ্ছু বয়স হয়নি, কাঁচা ছেলে তোমরা। বেশ, ওই মুখুজ্জুদের বাড়ি একটা বড় মেয়ে আছে, তোমার সঙ্গে মিল হবে, বলে দেখবানি ওদের। আমার ঘটকালি করবার লোকের যখন দরকার হবে তখন তোমায় ডেকে পাঠাবো, এখন যাও। কিন্তু বুড়ি আমার কথা শোনে না। একদিন মুখুজ্জি বাড়ির নুরু আমায় ডেকে বললে, ও হে, একটা কথা বলি। আজ জমির করাতির বউ বুড়ি বাড়ির মেয়েদের কাছে গিয়ে বলছে কি, গোপালের সঙ্গে তোমাদের পুটির বিয়ে দাও। মেয়েরা তো অবাক, গোপালকে? শেষে জানা গেল তুমি। ওরা তো শুনে আশ্চর্য। তা তুমি কিছু বুড়িকে বলেছিলে নাকি এ সম্বন্ধে? আমি নিজেকে নিতান্ত বিপন্ন ও অসহায় বোধ করলাম। বললাম, সে কি কথা, কক্ষনো না। তুমি কি বিশ্বাস করো? না না না,
বিশ্বাস অবিশ্বাস করিনি। যাই হোক, যদি কিছু বলেও থাকো বুড়িকে বারণ করে দেবে, আর না বলে গ্রাম ভালো নয়, ও নিয়ে মেয়েটার নামে একটা কথাকথি যদি হয়। নিশ্চয়ই। তুমি বিশ্বাস করো ভাই, আমি এর বিন্দু বিসর্গ জানি নে। বুড়ি তার পরদিন যেমন সকালে এসেছে বকল মুখে। কে তাকে এসব কাণ্ড করতে বলেছে? ঘটকালি করতে ডেকেছিল কেউ তাকে? গায়ে এই নিয়ে শেষে একটা কথা উঠবে, পাড়াগা জায়গা খারাপ, তুমি বাপু এখানে আর এসো না। বুড়ি ফ্যাল ফ্যাল চোখে চেয়ে বললে, বকিস নে ও গোপাল, মোরে বকিস নে। তা তুই ওই মেয়েটারে বিয়ে না করিস, অন্য কোনো মেয়ে বিয়ে কর। পুঁটিরে তোর পছন্দ হয়নি না? ধমকে উঠে বললাম, আবার ওইসব কথা? নিতান্ত সরলা সেকেলে বুড়ি কিছু বোঝেও না। সত্যি এই ঘটনা নিয়ে গ্রামে একটু কথাবার্তার সৃষ্টি হলো। বুড়ির উপর খুব চোটে সকালবেলাটা আর ঘরেই থাকিনে, পাছে বুড়ি এসে জ্বালাতন করে। 10-12 দিন পরে একদিন দুপুরে ঘুমিয়ে উঠেছি, বাইরে গলা শোনা গেল, ও মোর গোপাল। ঘর থেকে বেরিয়ে এসে বললাম, কি আবার এসেছো কেন এখানে? একটা বাতাবু নেবু নিয়ে এলাম তোমার জন্যে। দরকার নেই বাতাবি নেবুতে, যাও এখন। বিরক্তি নিতান্তই অকারণ নয়। মাত্র 4-5 দিন আগে মুখুজ্জ বাড়ির ঘটনা নিয়ে আমার জ্ঞাতি খুড়ো আমায় দু কথা শুনিয়ে দিয়েছেন। বছরখানেক আর গ্রামে যায়নি এরপরে, বোধহয় 1.5 বছরও হতে পারে। একবার শেষ শরতে পুজোর ছুটির পর কাশী থেকে বেরিয়ে ফিরে কলকাতায় এসে দেখি তখনও দিন 2 ছুটি হাতে আছে। গ্রামে গেলাম এই 2 দিন কাটাতে। গ্রামে ঢুকতেই প্রথমে দেখা পরশু সম্বাদারের বউ দিগম্বরীর সঙ্গে। দিগম্বরী অবাক হয়ে বললে, ও মা, আজই তুমি এলে বাবা ঠাকুর? সে বুড়ি যে কাল রাতে মারা গিয়েছে, তোমার নাম করলে বড্ড। ওর সেই পাতানো মেয়ে আজ সকালে বলছিলে। আমি এসেছি শুনে বুড়ির নাচ জামাই দেখা করতে এলো। বাবু এসেছেন, সাহায্য করুন কাফনের কাপড় কিনতে। যা দাম কাপড় চোপড়ের। আমার মনে পড়ল বুড়ি বলেছিল সেই একদিন, আমি মরে গেলে তুই কাফনের কাপড় কিনে দিস বাবা। ওর স্নেহাতুর আত্মা বহু দূরে বারাণসী থেকে আমায় কিভাবে আহ্বান করে এনেছে। আমার মন হয়তো ওর ডাক এবার আর তাচ্ছিল্য করতে পারেনি। কাপড় কেনবার টাকা দিলাম। নাজ্জামাই বলে গেল, মাটি দেওয়ার সময় একবার যাবেন এখন বাবু, বেলা 12টা আন্দাজ যাবেন। শরতের কটুতিক্ত গন্ধ ওঠা বন ঝোপ ও মাকাললতা দোলানো একটা প্রাচীন তিতিরাজের গাছের তলায় বৃদ্ধাকে কবর দেওয়া হচ্ছে। আমি গিয়ে বসলাম। আব্দুল, শুকুর মিয়া, নোমর, আমাদের সঙ্গে পড়তো আবেদ আলী, তার ছেলে গনি। এরা সকলে গাছের ছায়ায় বসে। প্রবীণ শুকুর মিয়া আমায় দেখে বললে, এই যে বাবা ঠাকুর, এসো, তামুক খাবা? বুড়ির মাটি দেওয়ার দিন তুমি কোণে থেকে এলে? তুমি তো জানতে না। তোমায় যে বড্ড ভালোবাসতো বুড়ি। তোমার কাছে কাফনের কাপড় নিয়ে তবে মহাপ্রাণীটা ঠান্ডা হলো। খাও তামুক। একটি গরুর গাড়ির পুরনো কাঠামোর উপর বৃদ্ধাকে কাঁথা মুড়ি দিয়ে শুইয়ে রেখেছে। দুজন জোয়ান ছেলে কবর খুঁড়ছে। কবর দেওয়ার পর সকলে এক এক কোদাল মাটি দিলে কবরের উপর। শুকুর মিয়া বললে, দাও বাবা ঠাকুর, তুমিও দাও। তুমি দিলে মহারানী ঠান্ডা হবে। দিলাম এক কোদাল মাটি। সঙ্গে সঙ্গে মনে হলো ও বেঁচে থাকলে বলে উঠত, ও মোর গোপাল। এতক্ষণ শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প আহ্বান। বন্ধুরা, এরকম আরো ছোট গল্প কিংবা উপন্যাস শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। এছাড়া গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই
প্রিয়জনের সঙ্গে গল্পটি শেয়ার করতে ভুলবেন না। এরকম আরও গল্প কিংবা উপন্যাস নিয়ে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মোস্ট ইম্পর্টেন্টলি, কহ গল্পের সঙ্গেই থাকবেন।